আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। মেক কেমিস্ট্রি জি গ্রুপ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে তড়িৎ রসায়ন অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে হাজির হয়েছে। আজকে আমাদের টপিক হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। এতদিন আমরা যে আলোচনাগুলো করেছি, আমরা জানি প্রথম ক্লাসে একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সেটা ছিল তড়িৎ কোষ। তড়িৎ কোষ দুই প্রকার, তড়িৎ বিশ্লেষণ কোষ, তড়িৎ রাসায়নিক কোষ। ফ্যারাডের প্রথম সূত্র, ফ্যারাডের দ্বিতীয় সূত্র, আমরা যেসব পড়েছি সব তড়িৎ বিশ্লেষণ কোষের অন্তর্গত। তো আজকে আমরা তড়িৎ বিশ্লেষণ কোষের আলোচনা মোটামুটি শেষ। এখন থেকে আমরা তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে আলোচনা করব। তড়িৎ রাসায়নিক কোষের বেসিক ইন্ট্রোডাকশনটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আগামী ক্লাসে আমরা জারণ বিজারণ বিভব নিয়ে আলোচনা করার পর আমাদের মেইন টপিক কোষ বিভবে প্রবেশ করবে ইনশাআল্লাহ। প্রথমে আমি তোমাদেরকে ক্লাসের প্রেজেন্টেশনটা পড়ে শোনাবো। বুঝতে হবে না, জাস্ট দেখে থাকবে। এই চিত্রটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকো, তাকাতেই থাকো। প্রশ্ন পরে, পড়ালেখা আমরা পরে করব। প্রথমে দেখো তড়িৎ রাসায়নিক কোষ। প্রেজেন্টেশনটা আমি তোমাদেরকে দিচ্ছি। তড়িৎ রাসায়নিক কোষ হলো এমন একটি ব্যবস্থা যেখানে রাসায়নিক শক্তি ব্যবহার করে তড়িৎ শক্তি পাওয়া যায়। সর্বপ্রথম ভোল্টা তড়িৎ রাসায়নিক কোষ প্রচলন করেন। দুটি তড়িৎ কোষের আয়নসমূহের সমতা রক্ষার জন্য লবণ সেতু ব্যবহার করা হয়। এটি একটি ইউ আকৃতির কাঁচনল। লবণ সেতুতে পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম নাইট্রেট ইত্যাদি লবণের পেস্ট ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা তড়িৎ রসায়ন অধ্যায়ের মূল আলোচনা তড়িৎ কোষ নিয়ে। তড়িৎ কোষ দুই প্রকার, তড়িৎ বিশ্লেষণ কোষ, তড়িৎ রাসায়নিক কোষ। আমরা এতদিন যে আলোচনাগুলো করেছি, ফ্যারাডের প্রথম সূত্র, ফ্যারাডের দ্বিতীয় সূত্র, তড়িৎ বিশ্লেষণের মূলনীতি, সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, এগুলো সবই ছিল তড়িৎ বিশ্লেষণ কোষ। তড়িৎ বিশ্লেষণ কোষ হচ্ছে এমন একটা কোষ যেটাতে আমরা তড়িৎ শক্তি মানে ব্যাটারি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া পাবো। আমরা যেখানে করেছিলাম যে এখানে এরকম কোষগুলো ছিল, এরকম এখানে দুইটা দণ্ড থাকতো, ব্যাটারি দিয়ে কানেক্টেড থাকতো। এই ব্যাটারি থেকে কারেন্ট এসে এখানে বিশ্লেষ্য দ্রবণটা আলাদা হয়ে যেত। মানে আমরা তড়িৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া পেতাম। এই যে ব্যাটারি মানে তড়িৎ শক্তি ব্যবহার করছে, এখান থেকে কারেন্ট এসে এখানে তড়িৎ দ্বারে আসতো, তড়িৎ দ্বারের কারেন্টের মাধ্যমে এই দ্রবণটা তড়িৎ বিশ্লেষিত হতো। তড়িৎ বিশ্লেষণ কোষ মানে তড়িৎ ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ করা হয়। মানে ব্যাটারি থেকে কারেন্টের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া পায়। রাসায়নিক বিক্রিয়া পাওয়া মানে বিশ্লেষণ করা। ঠিক আছে, সেটা ছিল তড়িৎ বিশ্লেষণ কোষের আলোচনা। আমাদের আজকের আলোচনা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষের ঠিক উল্টো ব্যাপারটা ঘটে। তড়িৎ রাসায়নিক কোষ দেখো, আমরা এখানে কোনো ব্যাটারি ব্যবহার করছি না, আমরা ব্যাটারি ব্যবহার করব না, আমরা দ্রবণ কাজে লাগিয়ে বাতিটা জ্বালাবো, কারেন্ট ফ্লো করব। তড়িৎ বিশ্লেষণ কোষ হচ্ছে যেখানে ব্যাটারি ব্যবহার করে মানে কারেন্ট ফ্লো করে রাসায়নিক বিক্রিয়া পাওয়া যায়। তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে যেখানে রাসায়নিক বিক্রিয়া থেকে মানে দ্রবণের অভ্যন্তরস্থ ব্যাপার থেকে কারেন্ট উৎপন্ন করা হয়। রাসায়নিক বিক্রিয়া থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করা যায় তড়িৎ রাসায়নিক কোষে। তড়িৎ রাসায়নিক কোষ আর কিছুই না, যে তড়িৎ রাসায়নিক কোষ হলো এমন একটি ব্যবস্থা যেখানে রাসায়নিক শক্তি ব্যবহার করে তড়িৎ শক্তি পাওয়া যায়। এখানের মধ্যে রাসায়নিক শক্তি আছে, এখানে রাসায়নিক শক্তি আছে। এই রাসায়নিক শক্তিগুলো তড়িৎ শক্তিতে কনভার্ট হয়ে বাতিটা জ্বলবে। এই যে প্রসেস, সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ কি? তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তর। তড়িৎ রাসায়নিক কোষ কি? তড়িৎ রাসায়নিক কোষে কি হবে? তড়িৎ শক্তি না, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হবে। রাসায়নিক শক্তি কিসে পরিণত হবে? তড়িৎ শক্তি। তড়িৎ রাসায়নিক কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হবে। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে আমরা যে ব্যাটারি ব্যবহার করি, মনে করে খেলনার গাড়ি ব্যাটারি ব্যবহার করি, এখানের ভিতরে একটা ব্যাটারি থাকে, ব্যাটারির ভিতরে বিভিন্ন জিনিসপত্র থাকে, কোষ থাকে। ওই ব্যাটারির মধ্যকার বিক্রিয়াগুলো থেকে কারেন্ট উৎপন্ন হচ্ছে, ওই কারেন্টটার প্রবাহের ফলে গাড়িটা চলতেছে। তাহলে মনে রাখবে, গাড়িতে যেগুলো ব্যবহৃত হয় সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। আমরা যে ডিভাইসগুলো ব্যবহার করি সেগুলো সবই তড়িৎ রাসায়নিক কোষ। আর তড়িৎ বিশ্লেষণ কোষ কোনগুলো? যেখানে তড়িৎ দিয়ে
দ্রবণ বিশ্লেষণ করে, যেমন স্বর্ণের দোকানে যে প্রলেপ দেওয়ার জন্য আমরা একটা ম্যাথ করেছিলাম, চট্টগ্রামের দত্ত জুয়েলার্স মেয়েদের জন্য ইমিটেশনের চেইন তৈরি করে একটা ম্যাথ করেছিলাম না? ওটাতে কি করা হচ্ছিল, কম দামের ধাতুর উপর আরেকটা কম দামি ধাতুর, বেশি দামি ধাতুর প্রলেপ দেওয়া হচ্ছিল। ওইটা তড়িৎ বিশ্লেষণ কোষের কাজ। তড়িৎ বিশ্লেষণ কোষ দিয়ে ধাতুর উপর প্রলেপ দেওয়া যায়। তড়িৎ বিশ্লেষণ করা হয় কি দিয়ে? ব্যাটারি দিয়ে দ্রবণের অভ্যন্তরস্থ জিনিসপত্র বিশ্লেষণ করা হয়। কিন্তু তড়িৎ রাসায়নিক কোষে কিন্তু উল্টো ব্যাপারটা ঘটে। তড়িৎ রাসায়নিক কোষে আমরা রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাবো, রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাবো। অর্থাৎ ব্যাটারির ভিতরে রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে কনভার্ট হবে। কিভাবে হবে এই চিত্রটা আমরা এক্সপ্লেন করলে বুঝতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই একটু এই চিত্রটার দিকে দেখো। এই চিত্রটা হচ্ছে একটা তড়িৎ রাসায়নিক কোষের বাস্তব উদাহরণ। ঠিক আছে, তড়িৎ রাসায়নিক কোষ। আমরা এতদিন তড়িৎ বিশ্লেষণ কোষ নিয়ে আলোচনা করেছি, আজকে থেকে আমরা তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে আলোচনা করব। আমরা এখানে দুইটা পাত্র দেখতে পাচ্ছি, এটা পাত্র, এটা একটা পাত্র, দুইটা পাত্র। প্রথম পাত্রে আমাদের জিঙ্কের দণ্ড আছে একটা, প্লাস জিঙ্ক সালফেটের দ্রবণ আছে। জিঙ্ক দণ্ড জিঙ্ক সালফেটের দ্রবণে ডোবানো আছে। প্রথম পাত্রের এই অবস্থা। এবার আমরা দ্বিতীয় পাত্রের দিকে তাকাই। দ্বিতীয় পাত্রের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখব কপার সালফেট দ্রবণে কপারের একটা দণ্ড ডোবানো অবস্থায় আছে, আংশিক ডোবানো আর কি। এখন এই দুই তড়িৎদ্বারের মধ্যে, দুই দণ্ডের মধ্যে তারের মাধ্যমে সংযোগ প্রদান করা হলো, একটা বাল্ব দেয়া হলো। আবারও বলি, জিঙ্ক সালফেট দ্রবণ জিঙ্ক দণ্ড ডোবানো আছে আংশিকভাবে, কপার সালফেট দ্রবণ কপার দণ্ড ডোবানো আছে আংশিকভাবে। একটা তারের মাধ্যমে উভয় তড়িৎদ্বারকে, উভয় দণ্ডকে কানেক্ট করা হলো, মাঝখানে একটা বাল্ব দেয়া হলো। এটা হচ্ছে পর্যবেক্ষণ। এখন ঘটনা কি হবে তোমরা আমাকে বলো। আমরা জিঙ্ক নিয়েছি, কপার নিয়েছি। জিঙ্ক আর কপারের মধ্যে কে আগে ইলেকট্রন ছাড়বে? সক্রিয়তা সিরিজে যার অবস্থান উপরে সে আগে ইলেকট্রন ছেড়ে দিবে। আমরা যদি দেখি জিঙ্ক আর কপারের মধ্যে, জিঙ্ক আর কপারের মধ্যে সক্রিয়তা সিরিজে জিঙ্কের অবস্থান উপরে। লিকে কানা মেঘাই ভার এলো যেন ফিরে, সোনা পাবে হয়ে কাপুরুষ হাজি আজি পিটাবে আমায়। আমাদের সক্রিয়তা সিরিজ ছিল না? এই সক্রিয়তা সিরিজে আমরা জিঙ্ক আগে পাবো, কপার পরে পাবো। একটা জিনিস বেশি সক্রিয় মানে কি? যে যত দ্রুত ইলেকট্রন ছাড়তে পারে সে তত বেশি সক্রিয়। জিঙ্ক বেশি সক্রিয়, তাই কপার আর জিঙ্কের মধ্যে এই দুইটা জিনিস থেকে জিঙ্ক আমার আগে ইলেকট্রন ছেড়ে দিবে। জিঙ্ক আগে ইলেকট্রন ছেড়ে দিবে। জিঙ্ক আগে ইলেকট্রন ছেড়ে দিয়ে কি করবে? জিঙ্ক আগে ইলেকট্রন ছেড়ে দিয়ে কি করবে? এই জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ আয়নে পরিণত হবে। জিঙ্ক আর কপারের মধ্যে জিঙ্ক বেশি সক্রিয়, সক্রিয়তা সিরিজে জিঙ্কের অবস্থান উপরে। জিঙ্ক বেশি সক্রিয় মানে জিঙ্ক আগে ইলেকট্রন ছেড়ে দেয়। ঠিক আছে, জিঙ্ক ইলেকট্রন ছেড়ে দিবে, অর্থাৎ এই জিঙ্ক থেকে দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে। জিঙ্ক 2+ কনভার্ট হচ্ছে না, এই জিঙ্ক 2+ আয়ন দ্রবণে প্রবেশ করবে। জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ আয়নে পরিণত হবে। এই জিঙ্ক 2+ আয়ন দ্রবণে প্রবেশ করবে। জিঙ্ক 2+ আয়ন দ্রবণে প্রবেশ করবে। যে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়েছিল, এই জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়েছিল না, এই দুইটা ইলেকট্রন তারের অ্যাক্রসে ফ্লো হবে। আবারও বলি ব্যাপারটা, জিঙ্ক আর কপারের মধ্যে জিঙ্ক বেশি সক্রিয়। জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়। দুইটা ইলেকট্রন চলে যাচ্ছে, এই দুইটা ইলেকট্রন চলে গেল, এই তারের অ্যাক্রসে দুইটা ইলেকট্রন এই চলে গেল। গিয়ে কি হলো এটা পরে।
চলে গেল, জিঙ্ক আয়ন রয়ে যাচ্ছে না, এই জিঙ্ক আয়ন দ্রবণে প্রবেশ করছে। ক্লিয়ার কথা? যখন তারের একক্রসে এই দুইটা ইলেকট্রন ফ্লো হবে, ইলেকট্রনের প্রবাহ মানে এইদিকে কথা পরে, যখন তারের মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো হবে, ইলেকট্রন ফ্লো হওয়া মানে বিদ্যুৎ উৎপন্ন হওয়া, এই দুইটা ইলেকট্রন যখন তারের একক্রসে ফ্লো হবে আমরা দেখব বাতিটা জ্বলবে। এদিকের কথা এখনো বলিনি, এর কথা পরে। আমরা দেখব বাতিটা জ্বলবে। কিভাবে জ্বলে? বাতিটা জ্বলতে হবে, কনস্ট্যান্টলি জ্বলতে হবে। এটার জন্য আমাদেরকে এই পাশটা নিয়ে একটু চিন্তা করতে হবে। এদিক থেকে দুইটা ইলেকট্রন এইভাবে গেল, বাতিটা জ্বললো, কিন্তু বাতিটা কনসিস্টেন্টলি জ্বলবে কিনা সেটা আমাকে দেখতে হবে। এবার এদিকে আসি। এই দুইটা ইলেকট্রন যে ছেড়ে দিল, এটা তো কেউ গ্রহণ করতে হবে। ইলেকট্রন ছেড়ে দিলাম, উভয় পাশে যদি আমার ইলেকট্রন গ্রহিতা না থাকে, ইলেকট্রন লেনদেন হবে। তুমি টাকা দিলা, নেওয়ার কেউ নাই, লেনদেন হবে। লেনদেন না হলে কোনো সম্পর্ক হবে? তোমার কাছে টাকা আছে কিন্তু দোকানে কেউ নাই, দোকান বন্ধ, তুমি খেতে পারবা না, তাহলে তোমার পেটটা ভরবে না, তো বাতি জ্বলবে না, তো তুমি চলতে পারবা না। তো এখন এর ইলেকট্রন ছেড়ে দিয়েছে, বিদ্যুৎ যাচ্ছে, কিন্তু ইলেকট্রনটা নেই আর কেউ নেই, বাতিটা কি জ্বলবে না। তো ইলেকট্রনটা এই কপার নিচ্ছে কিনা এটা আমরা একটু দেখতে হবে। আমরা দেখবো এই যে দুইটা ইলেকট্রন ফ্লো হলো, এটা কনসিস্টেন্টলি হচ্ছে কিনা, দুই প্রান্তে পোল সৃষ্টি হচ্ছে কিনা, বিভব পার্থক্য, এদিকেও ঘাটতি থাকতে হবে, এদিকেও ঘাটতি থাকতে হবে। ঘাটতি একজন দেবেন, এবার বিভব পার্থক্য বলা হয়। বিভব থাকলে হবে না, ইলেকট্রন প্রবাহ থাকলে হবে না, দুই প্রান্তে বিভব পার্থক্য থাকতে হবে। তাহলে এই দুইটা ইলেকট্রন তারার একক্রসে ফ্লো হলো, বিদ্যুৎটা উৎপন্ন হলো, বাতি জ্বললো। ইলেকট্রন ফ্লো হচ্ছে এইদিকে, বিদ্যুৎ প্রবাহিত হবে এইদিকে। আমরা জানি চলতরিতে পড়েছিলে তড়িৎ প্রবাহের দিক ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে। ঠিক আছে, এখন আমরা দেখবো এই দুইটা ইলেকট্রন যে আসলো, জিঙ্ক যে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ আয়নে পরিণত হলো, জিঙ্ক 2+ আয়ন দ্রবণে আসলো, দুইটা ইলেকট্রন তারার একক্রসে ফ্লো হচ্ছে। এইদিকে এসে কি হচ্ছে? এই পাত্রে কপার সালফেট দ্রবণে কপার দণ্ড ডোবানো আছে। আমরা দেখব এই দুইটা ইলেকট্রন এখানে এসে এই জায়গায় এসে জমে আছে। কপার একটা ধাতুসমূহ ইলেকট্রন গ্রহণ করে না, ধাতুসমূহ ইলেকট্রন ত্যাগ করে। ধাতুসমূহ ইলেকট্রন কি করে? ত্যাগ করে। ধাতুসমূহ ইলেকট্রন গ্রহণ করে না। কপার একটি সক্রিয় ধাতু। কথা ছিল কপার ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন দান করবে। ধাতুসমূহ ইলেকট্রন দান করে, ইলেকট্রন গ্রহণ করে না। কিন্তু জিঙ্কের দেয়া দুটো ইলেকট্রন কপার গ্রহণ করছে কিনা সেটা দেখতে হবে। যেহেতু কপার একটা ধাতু, সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করবে না। কেন করবে না? কারণ কপার একটা ধাতুসমূহ ইলেকট্রন দান করে, ইলেকট্রন গ্রহণ করে না। এখন কি হবে? এই দুইটা ইলেকট্রন কোথায় যাবে, কি করবে? এই দুইটা ইলেকট্রন এখানে থাকুক। এখন আমরা দেখি কোনোভাবে ইলেকট্রনগুলো গ্রহণ করার একটা ব্যবস্থা করা যায় কিনা। কপার দণ্ড এই দুইটা ইলেকট্রন গ্রহণ করবে না, কিন্তু আমরা দেখব এই দুইটা ইলেকট্রন এখানের ভেতর কোনো মতে আনা যায় কিনা। আনা যায়। দেখো এই 2 নাম্বার পাত্রে কি আছে? 2 নাম্বার পাত্রে আমাদের কপার সালফেটের দ্রবণ আছে না? কপার সালফেটের দ্রবণে আমরা কপার 2+ পাচ্ছি, সালফেট আয়ন পাচ্ছি। ঠিক আছে, আমার এই কপার দণ্ড দুইটা ইলেকট্রন গ্রহণ করছে না, কিন্তু আমার পাত্রে কপার 2+ আয়ন আছে না? এই কপার 2+ আয়ন এই যে জিঙ্কের দেওয়া দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়। এই যে দেখো, পাত্রের কপার 2+ আয়ন জিঙ্কের দেওয়া দুটো ইলেকট্রন, এই কপার নয়, এই কপার 2+, কপার সালফেটের কপার 2+, এই দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়। ক্লিয়ার? ঠিক আছে, কপার 2+ কপার ধাতুতে পরিণত হচ্ছে। তাহলে দেখো আমি এদিকের ইলেকট্রন এদিকে আনতে পারলাম তো। এই দণ্ড গ্রহণ কোনো না, কিন্তু পাত্রের কপার 2+ আয়ন এই দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে যেহেতু আমরা এই ইলেকট্রনগুলো পাস করতে পারবো। বারবার এই রিসাইকেলটা বারবার ঘুরতে থাকবে, তাই বাতিটা জ্বলবে। এতটুকু সবাই বুঝেছ? এতটুকু ক্লিয়ার? আমরা এখানে জিঙ্কের এই পাত্রে একটা বিক্রিয়া পাচ্ছি, কপারের এই পাত্রে একটা বিক্রিয়া পাচ্ছি।
একটা জারণ বিক্রিয়া, একটা বিজারণ বিক্রিয়া। এখন এই দুইটা বিক্রিয়াকে যদি আমরা সামেশন করি, এটা একটা অর্ধকোষ, এটা একটা অর্ধকোষ, অর্ধকোষ পরে, এগুলো পরে পড়বে, এমনি বললাম। এই দুইটা বিক্রিয়াকে সামেশন করলে আমরা এই জিনিসটা পাই, সেটা হচ্ছে জিঙ্ক 2 প্লাস প্লাস কপার। এই যে এটা হচ্ছে আমাদের কোষ বিক্রিয়া। এটা একটা অর্ধকোষ, এটা একটা অর্ধকোষ। প্রশ্ন প্লিজ করবেন, অর্ধকোষ নিয়ে পরে পড়া, এমনি বললাম। অর্ধকোষ বিক্রিয়া, এটা কপার অর্ধকোষের বিক্রিয়া, দুইটা মিলে একটা কোষ বিক্রিয়া। এই যে এই জিনিসটা, এটা হচ্ছে একটা কোষ বিক্রিয়া। এটা আমরা কোষ গঠন করলাম কিভাবে? জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, জিঙ্ক আয়নে পরিণত হচ্ছে, জিঙ্ক আয়ন দ্রবণে প্রবেশ করতেছে, দুইটা ইলেকট্রন তারের মধ্য দিয়ে ফ্লো হচ্ছে। ফ্লোকৃত ইলেকট্রন কপার দণ্ড গ্রহণ করছে না। কপার গ্রহণ না করলেও, যেহেতু কপার একটা ধাতু, কপার দুইটা ইলেকট্রন, জিঙ্কের দেয়া দুইটা ইলেকট্রন গ্রহণ করছে না। কপার সালফেট দ্রবণে কপার 2+ আছে, এই কপার 2+ জিঙ্কের দুইটা দিয়ে ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এই বিক্রিয়া যদি সামেশন করে আমরা দেখব জিঙ্ক কপার 2+, জিঙ্ক 2+ কপার, এটা হচ্ছে আমাদের কোষ বিক্রিয়া। আমরা দেখলাম জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দেয়, তারের অ্যাক্রসে ফ্লো হয়, কপার সালফেট দ্রবণের কপার 2+ আয়ন এই দুইটা ইলেকট্রন গ্রহণ করে, যার ফলে কনসিস্টেন্টলি বিদ্যুৎ প্রবাহিত হয়, আমাদের বাতিটা জ্বলে। আমরা কি দেখতে পাবো? জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ হিসেবে দ্রবণে প্রবেশ করছে। জিঙ্ক দুইটি ইলেকট্রন হারাচ্ছে, জিঙ্ক 2+ হিসেবে দ্রবণে প্রবেশ করছে। আমার এই তড়িৎদ্বারটা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হবে, কারণ আমার জিঙ্কের পরিমাণ কমছে, জিঙ্ক 2+ আয়নের পরিমাণ বাড়ছে। জিঙ্কের পরিমাণ কমছে, জিঙ্ক 2+ এর পরিমাণ বাড়ছে। এই যে, কারণ আমার জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, জিঙ্ক থেকে ইলেকট্রন চলে যাচ্ছে, জিঙ্কের ইলেকট্রন চলে যাচ্ছে, কিন্তু জিঙ্ক ক্ষয়প্রাপ্ত হয়ে জিঙ্ক 2+ হিসেবে দ্রবণে প্রবেশ করছে। অতএব আমরা বলতে পারি আমাদের এই পাত্রে পজিটিভ চার্জের পরিমাণ ক্রমশ বাড়ছে। যেহেতু ক্রমশ জিঙ্ক 2+ দ্রবণে প্রবেশ করছে, পাত্রে পজিটিভ চার্জের পরিমাণ ক্রমশ বাড়ছে। আগে একটা ফিক্সড পরিমাণ ইলেকট্রন ছিল, ফিক্সড পরিমাণ প্রোটন ছিল, প্লাস চার্জ ছিল, কিন্তু ক্রমাগত ইলেকট্রন, একটা ইলেকট্রন ফ্লো হলো, একটা জিঙ্ক 2+ দ্রবণে প্রবেশ করলো, 2 মোল ইলেকট্রন ফ্লো হলো, 1 মোল জিঙ্ক 2+ প্রবেশ করলে, যত ইলেকট্রন ফ্লো হবে, যত মোল ইলেকট্রন ফ্লো হবে, তত জিঙ্কের পরিমাণ কমবে, জিঙ্ক 2+ হিসেবে দ্রবণে প্রবেশ করবে, জিঙ্ক 2+ আয়ন হিসেবে দ্রবণে প্রবেশ করবে। আমাদের জিঙ্ক দণ্ডটি ক্ষয়প্রাপ্ত হবে, পাত্রে পজিটিভ চার্জের পরিমাণ বাড়বে। এবার আমরা দেখব এদিকে কি হচ্ছে। এই কপার ইলেকট্রন গ্রহণ করে না, কপার 2+ ইলেকট্রন গ্রহণ করে। আমার দ্রবণে কপার 2+ ছিল, যে কপার 2+ ছিল সেগুলো ইলেকট্রন গ্রহণ করলো। দ্রবণের কপার 2+ কপার হয়ে যাচ্ছে, কপার এমনিতে আছে, এমনিতে দণ্ডতে কপার আছে, দ্রবণের কপার 2+ কপার হয়ে যাচ্ছে, তাহলে এই দণ্ডটাতে বাড়বে না। এটাতে কিছু এমনিতে জিঙ্ক আছে, জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, জিঙ্ক 2+ হয়ে যাচ্ছে, তাহলে জিঙ্কের পরিমাণ ক্রমশ কমছে। এদিকে কপার আছে নরমাল, দ্রবণের কপার 2+ জিঙ্কের দিয়ে দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হচ্ছে, তাহলে আমাদের কপার দণ্ডটা এমনিতে কপার আছে, দ্রবণের কপার 2+ গুলো কপার হয়ে গেল, তাহলে এগুলো এখানে কপারের পরিমাণ ক্রমশ বাড়বে, কপারের পরিমাণ ক্রমশ বাড়বে। কপারের পরিমাণ বাড়লো, আমার এই দ্রবণে সালফেট আয়ন আছে না, সালফেট আয়ন ঋণাত্মক চার্জ না, আমার সালফেট আয়নের পরিমাণ এখানে বাড়তে থাকবে, ঋণাত্মক চার্জের পরিমাণ, মাইনাস চার্জের পরিমাণ এখানে বাড়তে থাকবে। ঠিক আছে, এই পাত্রে পজিটিভ চার্জের পরিমাণ বাড়ছে, এই পাত্রে ঋণাত্মক চার্জের পরিমাণ বাড়ছে। এই যে এটা হচ্ছে এই দ্রবণের অসুবিধা। যদি প্রশ্ন করা হয় তড়িৎ রাসায়নিক কোষের অসুবিধা কি, তড়িৎ রাসায়নিক কোষের অসুবিধা হলো এই তড়িৎ কোষের অসুবিধা হলো, আমি দেখব আমার এখানে জিঙ্ক দণ্ড ক্রমশ ক্ষয়প্রাপ্ত হবে, এদিকে পজিটিভ চার্জের পরিমাণ বাড়বে, এদিকে
নেগেটিভ চার্জের পরিমাণ বাড়বে। যদি পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ সমান আকারে না হয়, নিউট্রাল না হয়, আমার কনসিস্টেন্টলি বিদ্যুৎ প্রবাহিত হবে না। আমরা দেখতে পাবো এখানে পজিটিভ চার্জের পরিমাণ বেশি, এখানে নেগেটিভ চার্জের পরিমাণ বেশি। এই পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ এদের মধ্যে আমাদেরকে কনসিস্টেন্সি আনতে হবে। যদি কনসিস্টেন্সি না আসে, আমাদের বাতিটা মিটি মিটি জ্বলবে, কিছুক্ষণ জ্বলবে, কিছুক্ষণ জ্বলবে না, নিভে যাবে, এরকম একটা অবস্থা হবে। আমাদের কনসিস্টেন্টলি একদম নিরবচ্ছিন্নভাবে এই বাতিটা জ্বালানোর জন্য, যেহেতু প্লাস মাইনাস ঘাটতি হচ্ছে, বাড়ছে কমছে, বাতিটাও জ্বলবে, নিভবে, মিটিমিটি করবে। কারণ কি? কারণ হচ্ছে আমার একটা নিউট্রাল ওয়েতে, একটা কনসিস্টেন্ট ওয়েতে কারেন্টটা ফ্লো হবে না। যদি এখানে একটা কনসিস্টেন্ট একটা নির্দিষ্ট পরিমাণ পজিটিভ চার্জ থাকতো, এখানে একটা নির্দিষ্ট পরিমাণ নেগেটিভ চার্জ থাকতো, পজিটিভ নেগেটিভে ফ্লো হতো নির্দিষ্ট পরিমাণে, ফ্লোটাও নির্দিষ্ট পরিমাণে হতো, বাতিটাও নির্দিষ্ট পরিমাণে কনসিস্টেন্ট ওয়েতে জ্বলতো। কিন্তু এখানে জিঙ্ক আয়নের পরিমাণ বাড়ছে, পজিটিভ আয়নের পরিমাণ বাড়ছে, এখানে নেগেটিভ আয়নের পরিমাণ বাড়ছে, ফিক্সড কিছু নেই। যদি এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যেত যে এই দুইটা আয়নের মধ্যে, পজিটিভ আয়ন নেগেটিভ আয়নের মধ্যে সমতা রক্ষা করা যায়, তাহলে সুবিধা হতো কীভাবে? এখান থেকে যে নেগেটিভ চার্জগুলো এক্সট্রা আছে সেগুলো এদিকে চলে যেত, যে পজিটিভ চার্জগুলো এক্সট্রা আছে সেগুলো এগুলো চলে যেত, এদিক ওদিক করে একটা নিউট্রাল পজিশন সৃষ্টি করত। সেটার জন্য কি করা হয়? এরকম হলে সুবিধা হতো যে এখানে অতিরিক্ত পজিটিভ চার্জ এদিকে মাইনাসকে টেনে নেবে, এখানে অতিরিক্ত নেগেটিভ চার্জ এখানে প্লাসকে টেনে নেবে। এরকম কোনো পরিস্থিতি যদি ক্রিয়েট করা যেত খুব ভালো হতো। সেটা ক্রিয়েট করা যায় কিসের মাধ্যমে? লবণ সেতু বলে একটা ব্যাপার আছে। সর্বপ্রথম ভোল্টা, এটার আবিষ্কারক ভোল্টা তড়িৎ রাসায়নিক কোষ প্রচলন করেন। দুটি তড়িৎ কোষে আয়নসমূহের সমতা রক্ষার জন্য, এখানে আয়নসমূহের কিন্তু কোনো সমতা নাই, আয়নসমূহের সমতা নাই, এখানে বেশি এখানে কম, আয়নসমূহের সমতা রক্ষার জন্য লবণ সেতু ব্যবহৃত হয়। লবণ সেতু একটি ইউ আকৃতির কাঁচনল, এরকম লবণ সেতু হচ্ছে এই ইউ আকৃতির কাঁচনল। ঠিক আছে, তাহলে আমি এদের মধ্যে সমতা করতে চাই, আয়নসমূহের সমতা করতে চাই। আমি দেখবে এখানে প্লাস বেড়ে যাচ্ছে, যেহেতু জিঙ্ক আয়ন দ্রবণে প্রবেশ করছে, পজিটিভ আয়নের পরিমাণ বাড়ছে, নেগেটিভ আয়নের পরিমাণ বাড়ছে। এদিকে আমাকে কি করতে হবে? ব্যালেন্সড একটা পজিশনে আনার জন্য লবণ সেতু ইউজ করতে হবে। তাহলে আমি লবণ সেতু যদি ইউজ করি কি হবে? আমি একটা লবণ সেতু ইউজ করলাম। লবণ সেতু ইউজ করার ফলে কি হবে? লবণ সেতুর ভিতরে আমরা কি দিব? লবণ সেতুর ভিতরে কি থাকবে? লবণের পেস্ট থাকবে। এটা তো এমনি একটা নল, এটার ভিতরে লবণ আছে বলে এটাকে লবণ সেতু বলা হচ্ছে। লবণ সেতুর ভিতরে কি লবণ নেওয়া হয়? লবণ সেতুর ভিতরে নেওয়া হয় পেস্টের ন্যায় লবণ। লবণ সেতুর ভিতরে পেস্টের ন্যায় লবণ নেওয়া হয়। আমরা পেস্টের ন্যায় লবণ হিসেবে পটাশিয়াম নাইট্রেট ইউজ করতে পারি, পটাশিয়াম ক্লোরাইড ইউজ করতে পারি, অ্যামোনিয়াম ক্লোরাইড ইউজ করতে পারি, অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করতে পারি। লবণ সেতুতে পেস্টের ন্যায় লবণ ব্যবহার করা হয়। আমরা যদি ধাতব মানে কঠিন লবণ নিই, যেমন সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এসব কঠিন লবণ নিই, কঠিন আয়নিক লবণ বিদ্যুৎ পরিবহন করে না। এটা মনে রাখবে, পরীক্ষা এমসিকিউতে আসতে পারে যে কোন লবণটি বিদ্যুৎ পরিবহন করে না, কোনটি বিদ্যুৎ পরিবহন করে না। NaCl, MgCl, মানে এগুলো কিছু একটা যদি থাকে, কঠিন লবণ, কঠিন আয়নিক লবণ বিদ্যুৎ পরিবহন করে না, কঠিন আয়নিক লবণ বিদ্যুৎ পরিবহন করে না। ঠিক আছে, তাহলে আমরা কঠিন আয়নিক লবণ নিতে পারছি না। এই যে লবণ সেতুর ভেতরে আমি কঠিন সোডিয়াম ক্লোরাইড দিয়ে ফিল আপ করে দিলাম, কাজ হবে না। কঠিন আয়নিক লবণ বিদ্যুৎ পরিবহন করে না, আমার আয়নগুলো এদিকে এদিকে ট্রান্সফার হতে পারবে না। এবার আমরা দেখব গলিত লবণ নিতে পারি কিনা। গলিত লবণ আমরা নিতে, গলিত লবণ বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু আমি গলিত মানে এভাবে করে নিয়ে গলিত লবণ, বোঝা নেই আমার কথা, এইভাবে মনে করে লবণ সেতু, গলিত লবণ নিয়ে এখানে এনে এখানে এনে আমি ছেড়ে দিলাম, তাহলে তো লবণগুলো এখানে পড়ে যাবে। বুঝো না আমার কথা? আমি গলিত সোডিয়াম ক্লোরাইডের গলিত লবণ নিলাম, মনে করো সোডিয়াম ক্লোরাইডের গলিত লবণ নিলাম, এভাবে আমি লবণ সেতুতে দিই, যেগুলো যদি খুলে দিই এদিকে তো লবণগুলো পড়ে যাবে। তাহলে এভাবে গলিত লবণ নিয়ে
এইভাবে করে নিয়ে যদি এখানে ছেড়ে দিই, লবণগুলো তো এখানে পড়ে যাবে, তাহলে কাজ হলো না। আমাকে নিতে হবে পেস্টের ন্যায় লবণ। পেস্টের ন্যায় লবণ কী কী? পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম নাইট্রেট। পরীক্ষা এমসিকিউতে আসতে পারে কোনটি লবণ সেতুতে ব্যবহৃত হয়, এগুলো। যদি বলে পেস্ট, পটাশিয়াম নাইট্রেটের কঠিন লবণ, এটাকে হবে না। পটাশিয়াম ক্লোরাইডের কঠিন লবণ না, পটাশিয়াম ক্লোরাইডের পেস্ট নিতে হবে, পেস্টের ন্যায় লবণ নিতে হবে। তাহলে আমি পেস্টের ন্যায় একটা লবণ নিয়ে এখানে ফিল আপ করলাম, পেস্টের ন্যায় লবণ নিয়ে এখানে ফিল আপ করলাম। ফিল আপ করার পর আমি দেখব আমার এখানের অতিরিক্ত নেগেটিভ চার্জ এদিকে চলে যাবে, এখানের অতিরিক্ত পজিটিভ চার্জ এখানে চলে যাবে। আয়ন সমূহের ঘাটতি, বেশি পরিমাণ, কম পরিমাণ, এই যে সমস্যাটা সলভ হয়ে যাবে, আমার বাতিটা একটা কনসিস্টেন্ট ওয়েতে জ্বলবে। এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসের তড়িৎ রাসায়নিক কোষের গঠন, তড়িৎ রাসায়নিক কোষের মূলনীতি, তড়িৎ রাসায়নিক কোষের কার্যকলাপ, তড়িৎ রাসায়নিক কোষের বিশ্লেষণ। আজকের ক্লাসে এইটুকুই। সবাই ভালো থাকো। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা জারণ ও বিজারণ বিভব নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মেক কেমিস্ট্রিজ গ্রুপের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।